Welcome back, dear students. Welcome to Rise Smart Bangla YouTube class. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের প্রিপারেশন বা প্রত্যেকের প্রস্তুতি তুঙ্গে, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে অলরেডি কিন্তু আমরা WBCS খুব শিগগিরই হতে পারে এরকম একটা আভাস আমরা পেয়েছি বা এরকম একটা ইন্টিমেশন আমাদের কাছে এসেছে এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা প্রস্তুতিটাকেও জোরদার শুরু করে দিয়েছি, তাই তো? তো আজকে আমার একটু ক্লাস শুরু করতে দেরি হলো, তার জন্য তোমাদের কাছে আমি প্রথমেই অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। ডিউ টু টেকনিক্যাল গ্লিচ আমার একটু শুরু করতে লেট হলো। তো তোমরা আশা করি সকলেই ক্লাস করার জন্য ওয়েট করছো। তো ভেরি গুড মর্নিং, প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাও। যারা ক্লাসে জয়েন করেছিলে তারা আবার জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করব। কারণ আমাদের এই সেশনগুলো, এই প্র্যাকটিস সেশনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, ঠিক আছে? তো তোমরা জানো যে থার্সডে মানেই বায়োলজি ক্লাস এবং আমরা কিন্তু এই ক্লাসগুলোতে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন নিয়ে, মানে যেগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট বা উইচ ইজ ভেরি রেলিভেন্ট টু আওয়ার আপকামিং এক্সামস, তো সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই ক্লাসগুলোতে মূলত নার্চার করি। এবং একটা কথা তোমাদের আমি ক্লাস করার সময়তেই বলি যে প্রিলিমস এবং মেন্স এই দুটো পরীক্ষাকেই টার্গেট করে আমাদেরকে এগোতে হবে, কারণ প্রিপারেশন শুড বি ইন্টিগ্রেটেড। ওকে, তো ইন্টিগ্রেটেড ম্যানারে বা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কিন্তু আমরা প্রিপারেশন করব। তার জন্য প্র্যাকটিস ইজ ম্যান্ডেটারি, পড়তেও হবে, প্র্যাকটিসও করতে হবে, কিন্তু এত শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে যতটা না আমরা পড়বো তার থেকেও কিন্তু বেশি করে আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো যে উইদাউট এমসিকিউ প্র্যাকটিস কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব ভালো মার্কস ফেচ করা কিন্তু পসিবল নয়। তো ঠিকঠাক স্কোর করতে গেলে এমসিকিউ প্র্যাকটিস ইজ ম্যান্ডেটারি। ওকে, সো আমরা আর বেশি কথা বলবো না, আমি ডিরেক্টলি ক্লাসে মুভ করব। তো টোটাল আজকে আমাদের কাছে প্রশ্নের সংখ্যা হচ্ছে 15টা। 15 কোয়েশ্চেন্স আর দেয়ার। 15টা কোয়েশ্চেনের 15 রকমের ফ্লেভার তোমরা পাবে, 15 রকমের প্রশ্ন এবং বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন করা, এবং এই প্রশ্নগুলো কিন্তু বেসড অন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, এবং এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো বছর WBCS মেইনস বা প্রিলিমসে এসেছিল, ঠিক আছে? তো কেন আমি পরীক্ষার প্রশ্নগুলোকে এক্সট্র্যাক্ট করছি, তার কারণ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চেন্স, যেটা খুব গুরুত্বপূর্ণ যে প্যাটার্নটাকে বোঝা, ঠিক আছে? তো আমি ডিরেক্টলি প্র্যাকটিসে যাব, আমরা প্র্যাকটিস করব, জোরদার প্রস্তুতি আমাদের কিন্তু নিতে হবে, আদারওয়াইজ কিন্তু WBCS প্রিলিমস কোয়ালিফাই করাটা উড বি ডিফিকাল্ট। তো সেই এনার্জি, সেই জেল, সেই এনথুজিয়াজম নিয়ে সবাই লাইভ ক্লাসে জয়েন করো, আমরা কিন্তু ক্লাস এক্ষুনি শুরু করব। তো উইদাউট ওয়েস্টিং টাইম প্রথম কোয়েশ্চেনটা দেখা যাক কি রয়েছে আমাদের স্ক্রিনে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে, which of the following never shows autotrophy? নিম্নলিখিত কোনটি অটোট্রফি কখনো দেখায়নি? নেভার শোজ। এই পার্টিকুলার স্লাইডের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দ্য ওয়ার্ড নেভার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে নেভার শব্দটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বলছে which of the following never shows autotrophy? তো দেখো অটোট্রফি মানে হচ্ছে কি, এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় আমরা বলি স্বভোজী, বা এই অটোট্রফিক মোড অফ নিউট্রিশন যারা পারফর্ম করে, they are self-nourishing or self-producing in nature, অর্থাৎ যারা কিনা নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে। তো আমরা ব্রডলি যখন মোড অফ নিউট্রিশন দেখেছিলাম যে নিউট্রিশনকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অটোট্রফিক মোড অফ নিউট্রিশন, আরেকটা হচ্ছে হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন। তো অটোট্রফির মধ্যে তোমরা ডেফিনেটলি এরকম দুটো ক্লাসিফিকেশন দেখেছিলে,
অটোট্রফিক মোড অফ নিউট্রিশনের ক্ষেত্রে দেখেছিলে একটাকে আমরা বলি ফোটো অটোট্রপস, আরেকটা ক্লাস অফ অর্গানিজমসকে আমরা বলি হচ্ছে কেমো অটোট্রপস। মানে ফোটো মিন্স তো সানলাইট, উই অল নো। সো ফোটো অটোট্রপস মানে হচ্ছে যে যারা ফুড প্রিপেয়ার করতে পারে উইথ দ্য হেল্প অফ সানলাইট। কেমো অটোট্রপস মানে ইনস্টিড অফ সানলাইট তারা যে কোনো ইনঅর্গানিক এলিমেন্টের বায়োলজিক্যাল অক্সিডেশনের দ্বারা যে শক্তিটা লাভ করে সেই শক্তি ব্যবহার করে তারা খাদ্য প্রস্তুত করে। দে আর কেমো অটোট্রপস, রাইট। আর অটোট্রফ বাদে রয়েছে হেটেরোট্রপস। হেটেরোট্রপস মানে যারা পরভোজী, দোজ হু আর নট সেলফ প্রডিউসিং অর সেলফ নারিশিং ইন নেচার, যারা খাদ্যের জন্য অপর কোনো একজন লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা হেটেরোট্রপস বলি। তো এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি গ্রাস, গ্রিন অ্যালগি, ফাঙ্গাস এবং ফার্ন, চারটে অপশন রয়েছে। তো হ্যাঁ, গুড মর্নিং প্রত্যেকে, গুড মর্নিং। তো এখানে কিন্তু আমরা গ্রাস, গ্রিন অ্যালগি, ফাঙ্গাস এবং ফার্ন, এটার মধ্যে কিন্তু আমরা কারেক্ট আনসার কি নেব? ডেফিনেটলি দেখো নেভার শোজ অটোগ্রাফি, নেভার শোজ অটোট্রফি। তোমরা প্রত্যেকে আনসার করছো অপশন বি গ্রিন অ্যালগি, একেবারেই নয়। অ্যালগি বা শৈবাল এদের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। সো ক্লোরোফিলের প্রেজেন্সে ফটোসিনথেসিস করাটা ইটস কোয়াইট অবভিয়াস। সো কোনোভাবেই কিন্তু অপশন বি উত্তর হবে না। তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে। নেভার শোজ অটোট্রফি মানে হচ্ছে কাদের মধ্যে আমরা স্বভোজী পুষ্টি লক্ষ্য করি না, কাদের মধ্যে আমরা অটোট্রফিক মোড অফ নিউট্রিশনকে পারফর্ম করতে দেখি না, বা মানে অটোট্রফিক মোড অফ নিউট্রিশন কারা দেখায় না। তো এখানে আনসার কিন্তু হবে ফাঙ্গাস। যারা অপশন সি করছো ছত্রাক বা ফাঙ্গাস, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, এটা সি হবে আনসার। কারণ ফাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু আমরা হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন দেখি। এবং আরেকটু যদি আমাকে ক্যাটাগরিক্যালি বলতে হয় তাহলে মনে রাখবে ফাঙ্গাস আর স্যাপ্রোফাইটস। স্যাপ্রোফাইটস এর বাংলা হচ্ছে মৃতজীবী, যারা ডেড ডিকেইং অর্গানিক ম্যাটার থেকে নিউট্রিশন ডিরাইভ করে, যারা মৃত পচা গলা জৈব পদার্থ থেকে নারিশমেন্ট পায়, দে আর কল্ড স্যাপ্রোট্রপস। তো যেহেতু তারা ডেড অর্গানিক ম্যাটারের উপর ডিপেন্ড করে, দ্যাটস ওয়াই দে আর নট সেলফ নারিশিং ইন নেচার, সো দ্যাট এই স্যাপ্রোফাইটস যারা রয়েছে দে পারফর্ম হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন। ওকে, সো এখানে আনসার হবে অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, the solar energy absorbed by the leaves of green plants in photosynthesis is, বলো। The solar energy absorbed by the leaves of green plants in photosynthesis is, what will be the option? Correct option কোনটা হবে? দেখো এখানে রাইট আনসার হচ্ছে the solar energy absorbed by the leaves of the green plants in photosynthesis. Right answer will be 1%. Right answer will be 1%. তো ফটোসিনথেসিস মানে, হোয়াট ইজ ফটোসিনথেসিস? ফটো কথার মানে হচ্ছে আলো বা লাইট। সিনথেসিস মিন্স সংশ্লেষ বা প্রোডাকশন বা প্রিপারেশন। সো
preparation of food in presence of sunlight is called photosynthesis. তো প্লান্ট কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশনই পায়। এই সোলার এনার্জির মধ্যে থাকে ফোটন পার্টিকেল, ফোটন কণা, which is very important for activation of the chlorophyll molecule. ক্লোরোফিলের অ্যাক্টিভেশনের জন্য ফোটন পার্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই ফোটন পার্টিকেলের সোর্স কি? ফোটন পার্টিকেলের সোর্স ইজ সান। কিন্তু যদিও ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোলার এনার্জি প্লান্ট পায়, কিন্তু তার মধ্যে মাত্র 1% গ্রিন প্লান্টস অ্যাকসেপ্ট করে বা অ্যাবজর্ব করে। ওকে, এবং তোমরা যে লিন্ডম্যানস 10% ল পড়েছো, আমরা যদি ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল দেখি, দেখব যে প্রোডিউসার থেকে যখন কনজিউমার লেভেলে এনার্জি ট্রান্সমিশন হয়, প্রোডিউসার থেকে যখন কনজিউমার লেভেলে এনার্জি ট্রান্সমিশন হয়, তখন সেটা 10% করে ট্রান্সমিশন হয়। মানে ফার্স্ট ট্রফিক লেভেলে 10%, সেকেন্ড ট্রফিক লেভেলে যায়, তার 10% থার্ড ট্রফিক লেভেলে যায়। এইভাবে কিন্তু এনার্জির পরিমাণটা কমতে থাকে গ্র্যাজুয়ালি, রিডিউসড ম্যানার বা রিডিউসড একটা কিন্তু প্যাটার্ন, আমরা রিডিউসড প্যাটার্ন অফ এনার্জি ফ্লো উইচ ইজ ইউনিডাইরেকশনাল ইন নেচার, এটা কিন্তু আমরা ফুড চেনে দেখতে পাই। কোন ধরনের ফুড চেন? গ্রেজিং ফুড চেন। সো এখানে ম্যাক্সিমাম এনার্জি পেলেও কতটা প্লান্ট অ্যাবজর্ব করে বা প্লান্ট অ্যাকসেপ্ট করে? দ্যাট ইজ 1%, নট 10%। ক্লিয়ার? চলো, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে ক্লোরিন ইজ নট আ কম্পোনেন্ট অফ, chlorine is not a component of DDT, chlorophyll, chloroform, bleaching powder. বলো। ভেরি গুড। ডিডিটি কে আমরা বলি নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট। Not supposed to be broken down by normal microbial action, DDT is also responsible for causing biomagnification. That is not the answer. Chloroform, bleaching powder কোনোটাই হবে না, আনসার হবে chlorophyll। photosynthetic pigment। ক্লোরোফিলের মধ্যে যে সেন্ট্রাল মেটালটা প্রেজেন্ট থাকে, that is Mg, magnesium. Without magnesium, nitrogen is very important. ক্লোরোফিলের একটা স্ট্রাকচারাল এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন এবং যে সেন্ট্রাল মেটালটা প্রেজেন্ট থাকে দ্যাট ইজ ম্যাগনেসিয়াম। ওকে, এই দুটো ডেফিসিয়েন্সি হলে কিন্তু প্লান্টের মধ্যে আমরা ক্লোরোসিস দেখি, ডিকালারেশন অফ দ্য প্লান্ট লিভস। সো এখানে কিন্তু আনসার অপশন বি হবে, ক্লোরোফিল। ক্লোরিন ইজ নট আ কম্পোনেন্ট অফ chlorophyll, option B. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন।
Which of the following is an antivitamin? Antivitamin means prevents the action of vitamin. একে আমরা অ্যান্টিভিটামিন বলি। চারটে অপশন আছে, বিটা ক্যারোটিন, মিথাইল কোবালামিন, পাইরিথামিন, ফলিক অ্যাসিড। নো, প্রোভিটামিন এবং অ্যান্টিভিটামিন কিন্তু গুলিয়ে ফেললে হবে না। প্রোভিটামিন মিন্স প্রিকারসর অফ দ্য ভিটামিন। ফোরের আনসারটা হবে পাইরিথায়ামিন। থায়ামিন ইজ ভিটামিন B1। থায়ামিন ইউজুয়ালি যে ফর্মে থাকে দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্মটাকে যদি অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হয়, ইনঅ্যাক্টিভ ফর্মটাকে যদি অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার এনজাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো দেখা যায় পাইরিথায়ামিন কিন্তু এই ট্রান্সফরমেশন ফ্রম দ্য ইনঅ্যাক্টিভ টু অ্যাক্টিভ ফর্ম এটা হতে দেয় না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যান্টিভিটামিন। এবং আমরা জানি থায়ামিন ডেফিসিয়েন্সি হলে যে ডিজিজটা হয় তার নাম কি? বেরিবেরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ বেরিবেরি? বেরিবেরি মানে হচ্ছে এক্সট্রিম উইকনেস। ওকে, সো এটা উত্তর হবে অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন। The disease is caused by the deficiency of vitamin B12. কি হবে আনসার? বলো। What will be the correct answer here? দেখো, the disease is caused by the deficiency of vitamin B12. প্রথমত ভিটামিন B12 এর কেমিক্যাল নেম কি? সায়ানোকোবালামিন। ওকে, ভিটামিন B12 হচ্ছে একটা ওয়াটার সলিউবল ভিটামিন। একটা ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে যদি ভিটামিন B12 এর অভাব হয় বা ডেফিসিয়েন্সি হয় তাহলে ডেফিনেটলি কিন্তু অ্যানিমিয়া হবে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, তাই তো? তাহলে হেলদি ফর দ্য হেলদি প্রোডাকশন অফ আরবিসি বা ফর দ্য হেলদি প্রোডাকশন অফ রেড ব্লাড সেল অর এরিথ্রোসাইট এই ভিটামিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সায়ানোকোবালামিন। ঠিক আছে, তো এই ধরনের অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে যদি এনাফ B12 অ্যাবজর্ব করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আরবিসির যে প্রোডাকশন সেটা হ্যাম্পার করে, which ultimately leads to anemia. কি ধরনের অ্যানিমিয়া? না, পারনিশিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, পারনিশিয়াস অ্যানিমিয়া। Aplastic anemia is not a vitamin deficiency. এখানে নিউ আরবিসি প্রোডাকশন ইন দ্য বোন ম্যারো এটা স্টপ করে যায়, নিউ আরবিসি ফরমেশন স্টপস। সিকল সেল অ্যানিমিয়া এটা একটা হেরিডিটারি ডিজিজ এবং এক্ষেত্রে আমরা জানি যে আরবিসি শেপটা অনেকটা ক্রিজেন্ট বা কাস্তের মতো হয়ে যায়, যার ফলে অক্সিজেন ট্রান্সপোর্টেশন হ্যাম্পার করে। ঠিক আছে, আর এখানে এই নর্মোসাইটিক অ্যানিমিয়া এটাও কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি হলে হয় না, এখানে ব্লাড সেলটা ভলিউমে ইনক্রিজ করে কিন্তু নাম্বার অফ দ্য আরবিসি সেল এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, দ্যাট ইজ ওয়াই নর্মোসাইটিক অ্যানিমিয়া হয়। সো ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কোন অ্যানিমিয়া হয়? আনসার ইজ পারনিশিয়াস অ্যানিমিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন।
fixation of nitrogen is meant, নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবর্ধন বলতে আমরা কি বুঝি? Fixation of nitrogen is meant liquidation of nitrogen, conversion of atmospheric nitrogen into a useful compound, manufacture of nitrogen from the air, conversion of nitrogen into nitric acid. কোনটা হবে কারেক্ট আনসার? হ্যাঁ, একদমই তাই। এখানে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবর্ধন এটা কিন্তু ন্যাচারাল ওয়েতেও হয়, আবার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনও হয়। সেখানে বেশ কিছু ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে এবং বেশ কিছু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে। তার মানে we all know কি আমাদের অ্যাটমসফিয়ারে the amount of nitrogen is abundant, but what is the limitation of plant? Plants are unable to take nitrogen directly from the atmosphere. Atmosphere থেকে প্লান্ট কিন্তু নাইট্রোজেন নিতে পারে না। Plants are incapable to take nitrogen directly from the atmosphere. This is the limitation of plant. So nitrogen has to be converted to a particular compound like nitrogenous salt or nitrogenous compound. সেই কম্পাউন্ডগুলো থেকে কিন্তু প্লান্ট নাইট্রোজেনের যে নেসেসিটি বা ইম্পর্টেন্স সেটাকে জাস্টিফাই করে। ওকে, সো এখানে একটা প্লেন স্টেটমেন্ট, ডিরেক্ট একটা স্টেটমেন্ট যে নাইট্রোজেন ফিক্সেশন ইজ মেন্ট, সো কনভার্সন অফ দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, পরিবেশের যে নাইট্রোজেন রয়েছে তাকে একটা ইউজফুল কম্পাউন্ডে কনভার্ট করা ফর এক্সট্রাকশন, और बोलते पारी to make body protein। এবং এই fixation of nitrogen, it is an important step of nitrogen cycle, ammonification, nitrogen assimilation বা nitrogen fixation, ওকে, নাইট্রিফিকেশন। এবং এগ্রিকালচারাল পয়েন্ট অফ ভিউতে, থেকে খুব একটা ইউজফুল বা খুব একটা কস্ট এফেক্টিভ প্রসেস নয়। নাইট্রোজেন সাইকেলের যে প্রসেসটা তাকে আমরা বলি ডিনাইট্রিফিকেশন, কারণ এখানে নাইট্রোজেন কম্পাউন্ড থেকে নাইট্রোজেনটা ডিরেক্টলি আবার এয়ার বা অ্যাটমসফিয়ারে ফিরে আসে টু মেনটেন দ্য কন্টিনিউয়াস সার্কুলেশন। Question number 7. Which of the following is not an endocrine gland? টোটাল আজকে আমি কোয়েশ্চেন রেখেছি 15, নট 25। 25 বা 30 যখন আমি তোমাদের এক্সাম খুব কাছে চলে আসবে, ম্যারাথন সেশন নেব, তখন একটু বেশি কোয়েশ্চেন রাখার চেষ্টা করব। আর ইট ইজ মানে অ্যাবসলিউটলি ইউর রেসপন্স, তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের বা মানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন চাও কিনা, বা সেকশনাল এমসিকিউ প্র্যাকটিস করবে নাকি মিসলেনিয়াস করবে, সেটা আপ টু ইউ। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে যদি এরকম কোনো স্পেসিফিক ডিমান্ড থাকে, আমি চেষ্টা করব সেটা রাখার। তো which of the following is not an endocrine gland? দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের বাংলা আমরা কি জানি? অন্তঃক্ষরা গ্রন্থি বা gland without duct।
ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয়? কেন ডাক্টলেস? because the secretion directly comes to blood. সিক্রেশন সরাসরি ব্লাডে চলে আসে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা ডাক্টলেস গ্ল্যান্ড বলি। সো এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখো, অ্যাড্রিনাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অবশ্যই এটা সুপিরিয়র টু কিডনি, কিডনির মাথার উপরে অবস্থান করে, দ্যাট ইজ ওয়াই একে আমরা বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড। বিসিএস প্রিলিমস এর প্রশ্ন 2023, সুপ্রারেনাল গ্ল্যান্ড মানে সুপিরিয়র টু কিডনি। পিটুইটারি ব্রেন পোর্শনে থাকে আমাদের, পিটুইটারিকে আমরা কি বলি? মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বিকজ ইট কন্ট্রোলস দ্য সিক্রেশন অফ আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে থ্রোট রিজিয়নে থাকে আমাদের, এটা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। Answer will be salivary gland. This is an example of exocrine gland. Exocrine gland বা বহিঃক্ষরা গ্রন্থি, নালী যুক্ত গ্রন্থি, having duct. So answer is option C, salivary gland. Next question. The roots of tree are, গাছের মূলের নেচারটা কিরকম বা গাছের মূল কি ধরনের মুভমেন্ট দেখায়? নেগেটিভলি জিওট্রপিক। দেখো ট্রপিক মুভমেন্ট, ট্রপিজম মানে হচ্ছে এটার কয়েকটা ফিচার্স আমি বলি। ইট ইজ আ কাইন্ড অফ প্যারাটনিক বা induced movement, depends on stimuli, উদ্দীপক নির্ভর। ট্রপিক মানে it follows the direction of stimuli, উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন সম্পন্ন হয় উদ্ভিদের ক্ষেত্রে তাকে আমরা বলি ট্রপিক মুভমেন্ট। তো উদ্ভিদের মূলে আমরা কি ধরনের মুভমেন্ট দেখতে পাই? নেগেটিভলি জিওট্রপিক। জিও মিনস এখানে স্টিমিউলি হচ্ছে গ্র্যাভিটি, স্টিমিউলি ইজ গ্র্যাভিটি, ওকে। ফোটোট্রপিক, ফোটো স্টিমিউলি ইজ লাইট, hydrotropic stimuli is water. So তোমরা বলছো এটা পজিটিভলি জিওট্রপিক, কারণ পজিটিভ ফোটোট্রপিক প্লান্টের যে পার্টটা দেখায় সেটা হচ্ছে স্টেম বা কাণ্ড। নেগেটিভলি হাইড্রোট্রপিক, এটা কিন্তু স্টেম। নেগেটিভ জিওট্রপিক, this is also stem. So answer will be option B, পজিটিভ জিওট্রপিক, বিকজ আমরা কিন্তু দেখি প্লান্টের রুটটাকে টুয়ার্ডস গ্র্যাভিটি মুভ করতে। সো ভেরি গুড, প্রত্যেকে অপশন বি বলেছো, অপশন বি ইজ কারেক্ট। প্রচুর ইনফরমেশন বলে গেলাম, আই থিঙ্ক তোমাদের জন্য এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা দেখো মানে একটা কোয়েশ্চেনের ইলাস্ট্রেশন অনেক রকম পার্সপেক্টিভ থেকে হয়, অনেকগুলো ডাইমেনশন থাকে। যেমন এখানে আরও অনেক কিছুই আমি বলতে পারতাম, বাট মানে হোয়াট এভার, একটা কোয়েশ্চেনের ম্যাক্সিমাম যতটা ইনফরমেশন লাগে আমাদের জন্য সেটুকুই বলার। তো দিস ইজ ফ্রম দ্য চ্যাপ্টার প্লান্ট মুভমেন্ট, যেখানে তোমাদের টপিক ন্যাস্টিক ট্যাকটিকের একটা বিষয় আছে, ঠিক আছে? কখনো সুযোগ হলে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। দেখো এটা আবার মাইক্রোবায়োলজির প্রশ্ন, ঠিক আছে? দেখো ক্লাসে 5 জন আছো লাইভ ক্লাসে, তো
তো তোমরা এত কিছু আমাকে জিজ্ঞেস করছো, আমি ডেফিনেটলি সেটা আমার এন্ড থেকে করব, কিন্তু আমার মোটিভেশন তো তোমরাই, তো তোমাদের পার্টিসিপেশন তো ম্যান্ডেটরি, তাই না? তো তোমরা আরো বেশি লাইভ ক্লাসে পার্টিসিপেট করো, দেখবে তোমরা 25-50 যত কোয়েশ্চেন আমাকে বলছো আমি চেষ্টা করব সেটা করার, কিন্তু লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে হবে। পরবর্তী প্রশ্ন বলছে মেজরিটি অফ দ্য অ্যানিমাল ভাইরাস কন্টেন্টস। প্রথম কথা, ভাইরাসের কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার বলে দিই, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ, ভাইরাসকে বলা হয় submicroscopic particle. Okay, submicroscopic particle because it is only visualized under electron microscope. Second হচ্ছে ভাইরাসকে আমরা বলি intermediate of living and non-living, জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। সো লিভিং মানে ভাইরাস যখন কোনো একটা হোস্টের ভেতরে প্রবেশ করে, হোস্ট মানে পোষক, পোষক দেহে প্রবেশ করার পরে ভাইরাসের মধ্যে একটা প্রপার্টি ট্রিগার করে, দ্যাট ইজ লিভিং প্রপার্টি। কেন ভাইরাস পোষকের মধ্যে প্রবেশ করে? ফর মাল্টিপ্লিকেশন, ফর মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন করার ফলে প্রচুর সংখ্যক প্রজনী ভাইরাস বা অপত্য ভাইরাস তৈরি হয়, যেগুলো ইনফেকশাস হয় অ্যাকচুয়াল প্যারেন্টের মতো। সো একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে, ইনফেকশাস ইনফেকশাস progeny virus, answer is virion, virion, virion। তো হোস্ট যদি অ্যানিমাল হয়, যে ভাইরাসগুলো হোস্ট হিসেবে অ্যানিমালকে ট্রিট করে, সেই ভাইরাসের মধ্যে আমরা জেনেটিক মেটেরিয়াল হিসাবে মূলত দেখি ডিএনএ কে। সো একটা ভাইরাস হোস্ট হিসেবে ডেফিনেটলি তো ট্রিট করে কোনো একটা, যে কোনো লিভিং সিস্টেমকে ট্রিট করতে পারে। তো এটা ব্যাকটেরিয়া হতে পারে, এটা হিউম্যান হতে পারে, এটা কোনো একটা তোমার অ্যালগি হতে পারে, ইট কুড বি এনিথিং। কিন্তু হোস্টের বডিকে পেনিট্রেট করার একটাই পারপাস, টু ট্রিগার দ্য মাল্টিপ্লিকেশন প্রসেস। মাল্টিপ্লাই করার পর বহু সংখ্যক অপত্য ভাইরাস তৈরি হয়, যেই অপত্য ভাইরাসগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ভিরিয়ন, ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, পিএসসির পরীক্ষাতে এক্সেপশনগুলো একটু চেষ্টা করতে হবে প্র্যাকটিস করার। যেরকম আমি এখানে বললাম যে অ্যানিমাল ভাইরাস মানেই তার জেনেটিক মেটেরিয়াল ইজ ডিএনএ, কিন্তু এটার একটা এক্সেপশন হচ্ছে SARS-CoV-2, তাই না? SARS-CoV-2 এই ভাইরাসটা যে ডিজিজটা কজ করে তার নাম কি? তার নাম হচ্ছে করোনা ভাইরাল ডিজিজ, তাই তো? তাহলে এই ভাইরাসটা কাকে অ্যাটাক করছিল? অ্যানিমালকে, ইনক্লুডিং হিউম্যান, তাই না? তাই জন্য এই ভাইরাসগুলোকে আমরা কি বলি? আমরা বলি জুনোটিক ভাইরাস, তাই না? কিন্তু এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ডেড mRNA। তাহলে এটা একটা ব্যতিক্রম, যেখানে হোস্ট অ্যানিমাল হওয়া সত্ত্বেও জেনেটিক মেটেরিয়াল হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ডেড mRNA। আরও ব্যতিক্রম আছে, ইভেন প্লান্ট ভাইরাসগুলো মোস্টলি হয় আরএনএ ভাইরাস, বাট এক্সেপশনও আছে সেখানে। সো প্রচুর তথ্য বললাম, আরও অনেক কিছু বলা যায় কিন্তু স্লাইডে আর ধরবে না, সেই জন্য উই হ্যাভ টু মুভ মানে টু দ্য নেক্সট স্লাইড। সেই কারণে আবার যদি কখনো এই টপিকগুলো নিয়ে আলোচনা আসে তখন অবশ্যই আরও তথ্য তোমাদেরকে জানাবো। চলো নেক্সট, রেফ্রিজারেটর helps in food preservation by, আমরা ফুড প্রিজারভেশন বা ফুড স্টোরেজ করার জন্য ইউজুয়ালি লো টেম্পারেচার
কে প্রেফার করি, কারণ লো টেম্পারেচারে যে কোনো লিভিং ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেন মাইক্রো অর্গানিজমসের সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলো অ্যারেস্ট হয়ে যায়। ঠিক আছে, তো মানে ওরা একেবারেই কিন্তু মানে ফিজিওলজিক্যালি একটা ডরম্যান্ট কন্ডিশনে চলে যায়। তো এখানে কোয়েশ্চেন বলেছে রেফ্রিজারেটর হেল্পস ইন ফুড প্রিজার্ভেশন বাই killing bacteria and germs, greatly retarding the rate of biochemical reactions, providing a cover of the ice over food, stopping the enzyme action. কি হবে বলো? টেন বলছো বি, একদমই তাই। রাইট আনসার, গ্রেটলি রিটার্ডিং, রিটার করা মানে হ্যাম্পার করা, হ্যাম্পার করা, প্রিভেন্ট করা, অ্যারেস্ট করা। ঠিক আছে, তো গ্রেটলি রিটার্ডিং দ্য রেট অফ দ্য বায়োকেমিক্যাল রিয়াকশনস মানে সমস্ত রকমের এনজাইমেটিক ডিঅ্যাক্টিভেশন থেকে শুরু করে সমস্ত বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস, বডিতে যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো কিন্তু পুরোপুরিভাবে শাটডাউন করে যায় যদি আমরা লো টেম্পারেচার প্রোভাইড করি। কিন্তু বেশ কিছু সাইক্রোফাইলস রয়েছে বা বেশ কিছু লো টেম্পারেচার লাভিং ব্যাকটেরিয়া রয়েছে যারা কিন্তু সেই ব্যাকটেরিয়া মানে সেই ব্যাকটেরিয়াগুলো লো টেম্পারেচারেও হাইলি অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা কিন্তু তাদের যে নর্মাল যে প্রসেস সেগুলোকে কন্টিনিউ করে। দিস আর এক্সেপশনস, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে কিল করা পসিবল নয়, কিন্তু প্রিজার্ভেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বায়োকেমিক্যাল রিয়াকশন প্রসেস, মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করা, সেটা কিন্তু পসিবল হয় বাই প্রোভাইডিং ভেরি লো টেম্পারেচার। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে which of the following is an infectious bacterial disease? Infectious bacterial disease, conjunctivitis, diphtheria, ইনফ্লুয়েঞ্জা এবং মিজলস। কি হবে আনসার? দেখো, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি এটা হচ্ছে এমন একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া যেটা কিন্তু ডিপথেরিয়ার জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি এটা কিন্তু পার্টিকুলারলি এমন একটা ব্যাকটেরিয়া যেটা কিনা তোমার ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং মিজলস ভাইরাস, কনজাংটিভাইটিস এটাও কিন্তু একটা ভাইরাল ইনফেকশন যেখান থেকে আমাদের ইনফ্লামেশন বা ইরিটেশনস হয় আইতে, রেডনেসও হয় ইভেন। তো এটা কিন্তু স্ট্রিক্টলি একটা ভাইরাল ডিজিজ বা ভাইরাল ইনফেকশন। তো কোয়েশ্চেন করেছে which of the following is an infectious bacterial disease, তাহলে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অবশ্যই উত্তর হবে ডিপথেরিয়া। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোনটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কোনটা ভাইরাল ডিজিজ, কোনটা প্রোটোজোয়ান ডিজিজ, এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া ইজ কজড বাই প্লাজমোডিয়াম অ্যানোফিলিস মসকিউটো, কিউলিক্স মসকিউটো, ব্যাড এয়ার। দেখো, ম্যালেরিয়া রোগটা এটা একটা ভেক্টর বা ক্যারিয়ার বর্ন ডিজিজ। ম্যালেরিয়ার ভেক্টরের নাম হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, কিন্তু যে পার্টিকুলার প্রোটোজোয়াটা রেসপন্সিবল এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়ান ডিজিজ। এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে প্রোটোজোয়ান ডিজিজ হচ্ছে ম্যালেরিয়া, সেই প্রোটোজোয়াটার নাম কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, ওভেল, ম্যালেরি, অনেকগুলো স্পিসিস রয়েছে, বাট দ্য জেনাস ইজ প্লাজমোডিয়াম which is an example of protozoan disease। কিন্তু এখানে অ্যানোফিলিস মসকিউটো আনসার হতে পারে,
বাট এখানে আমাকে কজড বাই বলেছে, ডেফিনেটলি আনসার হবে প্লাজমোডিয়াম। অ্যানোফিলিস ইজ দ্য ভেক্টর অর ক্যারিয়ার। 13টা বলছে দ্য জেনেটিক মেকআপ অফ নর্মাল হিউম্যান মেল কনসিস্ট অফ। এখানে একটা জিনিস মনে রাখবে যে আমাদের হিউম্যানের chromosome number is 23 pairs, means 46. এটা হচ্ছে মনে রাখবে সোম্যাটিক সেল, দেহকোষ। This is haploid, not diploid, not haploid. আবার আমরা যদি রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট দেখি, রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, সেখানে নাম্বারটা 23, দ্যাট ইজ হ্যাপ্লয়েড। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা হ্যাপ্লয়েড স্পার্ম বা হ্যাপ্লয়েড ওভামের ক্রোমোসোম প্যাটার্ন দেখি, তাহলে দেখব 22A প্লাস এক্স, এর ক্ষেত্রে এক্স আছে, সো 22A প্লাস এক্স। স্পার্ম হচ্ছে 22A প্লাস ওয়াই, টোটাল নাম্বার ইজ 23। তাহলে 22 বা এখানে 44 থাকে অটোজোম, and XX or XY, XY বা XX কে আমরা বলি সেক্স ক্রোমোসোম বা অ্যালোজোম। সো নর্মাল হিউম্যান মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই XY ক্রোমোসোমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিমেল হলে XX, দিস ইজ টার্নার সিনড্রোম, যেখানে একটা এক্স ক্রোমোসোম মিসিং থাকে এবং টোটাল নাম্বার অফ ক্রোমোসোম হয় 45 ইনস্টেড অফ 46। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নিউমেরিক্যাল অ্যাবারেশন ইন হিউম্যান, যেখানে টার্নার সিনড্রোম তৈরি হয় ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ওয়ান সেক্স ক্রোমোসোম। ফ্রুট ফল ক্যান বি প্রিভেন্টেড বাই স্প্রেইং। কোন হরমোন প্রয়োগ করলে, কোন ফাইটো হরমোন? ফাইটো হরমোন বা প্লান্ট হরমোন। কোন উদ্ভিদ হরমোন বাইরে থেকে প্রয়োগ করা হলে আমরা ফল ঝরে পড়াকে আটকাতে পারি বা প্রিভেন্ট করতে পারি? ফার্স্ট ওয়ান ইজ অক্সিন। IAA means indole acetic acid. This is an example of natural অক্সিন হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড, এটাও কিন্তু ন্যাচারাল হরমোন, এটা কিন্তু অপোজিট টু সাইটোকাইনিন। ইট ইজ রেসপন্সিবল ফর প্লান্ট এজিং, মাথায় রাখবে, এবং ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যান্টিট্রান্সপিরেন্ট। জিব্বারেলিন কিন্তু ইট ব্রেকস দ্য ডরম্যান্সি অফ দ্য সিড, বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে এবং আরও নানা রকম ভাবে কিন্তু প্লান্টের গ্রোথে কন্ট্রিবিউট করে জিব্বারেলিন। সো এটার আনসার কি বলছো? 14। 14 এর আনসার হবে অপশন এ, অক্সিন। Auxin and cytokinin both are responsible for cell division and growth in plants, এবং অক্সিন হরমোনটা কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, রেসপন্সিবল ফর পার্থেনোকার্পি, অনেকগুলো কাজ আছে। সো ন্যাচারাল হরমোনের মধ্যে IAA অ্যাবসিসিক অ্যাসিড, জিব্বারেলিন, আরও দুটো আছে সাইটোকাইনিন, আরেকটা হচ্ছে ইথিলিন which is gaseous hormone responsible for ripening of the fruit, গ্যাসীয় হরমোন যেটি ফল পাকাতে সাহায্য করে। চলো লাস্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এক্সেস ফ্লুরিন ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস
পানীয় জলে যদি অতিরিক্ত পরিমাণে ফ্লুরিন প্রেজেন্ট থাকে তাহলে কোন ধরনের রোগ হতে পারে? লাং ডিজিজ, ইন্টেস্টিনাল ইনফেকশন, অন্ত্রে সংক্রমণ, ফ্লোরোসিস, রিকেটস। রিকেট যে রোগটা সেটা ভিটামিন ডি এর অভাবে হয় জানো, রাইট? সো ভিটামিন ডি কে আমরা বলি অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। ওয়াই? বিকজ ইট প্রিভেন্টস রিকেটস এবং আমাদের বোন স্ট্রেংথকে অনেক বেশি ইনক্রিজ করে বা বোন ডেন্সিটি বাড়াতে হেল্প করে ভিটামিন ডি। একদমই তাই, এটা অপশন সি, ফ্লুরোসিস। ফ্লুরিন কন্টামিনেশন যদি হয়, ওয়াটারের মধ্যে যদি ফ্লুরিন কন্টামিনেশন হয় তাহলে যে রোগটা হয় দ্যাট ইজ ফ্লুরোসিস। কোনো সিমটম পড়তে হবে না, কিন্তু ওয়াটার কন্টামিনেশন থেকে কি কি রোগ হয়, ওয়াটার কন্টামিনেশন থেকে কি কি ডিজিজ হয় তার লিস্ট খুব ভালো করে দেখে যাবে। এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে ওয়াটার পলিউশনের প্রশ্ন, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। মার্কারি কন্টামিনেশন থেকে কি হয়, মিনামাটা, সেরকমভাবে ক্যাডমিয়াম, লেড, প্রত্যেকটার কন্টামিনেশন থেকে কি কি ডিজিজ হয় এগুলো পরীক্ষায় আসে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে এটুকুই রাখলাম। আজকে ক্লাসটা আমাদের শুরু করতে একটু দেরি হয়েছে, পরের দিন থেকে নেক্সট টাইম অনওয়ার্ডস যে ক্লাসগুলো আমরা করব সেই ক্লাসে মোটামুটি সময়টা একই থাকছে এবং আমার ক্লাস কোন দিন হয় সেটাও তোমরা জানো, থার্সডে। সো প্র্যাকটিস করতে প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে আসতেই হবে এই প্ল্যাটফর্মে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষা আমরা খুব একটা কিছু করতে পারবো না, কারণ পরীক্ষা খুব সামনেই আছে, তাই তো? তো কনসিডারিং দ্যাট আজকে ক্লাস এখানেই রাখছি, পরের দিন আরেকবার দেখা হবে তোমাদের সাথে এবং প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও, কারণ পরীক্ষা